প্রতিদিনকার মতো রাতের ডিনারের পর কয়েকটা কাজ সেরে রেখে অপর্ণা শোবার ঘরে এসে দেখে অর্ণব সেই ল্যাপটপ নিয়ে বসেছে। দিন দিন অর্ণব তার বেডরুমটাকেও অফিস বানিয়ে ফেলছে। সারাদিন সংসারের দায় দায়িত্ব সামলানোর শেষে অপর্ণারও রোজ ইচ্ছে করে অর্ণবের সাথে একান্তে দুটো মনের কথা বলার, অর্ণবের থেকে একটু ভালোবাসা আদর পাওয়ার। কিন্তু যত দিন যাচ্ছে অর্ণব কেমন একটা যন্ত্রে পরিণত হয়ে পড়ছে, যেন তার জীবনে কাজ ছাড়া যেন আর কিছু নেই। অপর্ণা অর্ণবকে কাজ নিয়ে ব্যস্ত দেখে কিছু না বলে চুপ করে এসে বিছানার এক কোণে পাশ ফিরে শুয়ে পড়ল। অর্ণবের তা খেয়ালও পড়েছিল, কিন্তু তবু সে একবারের জন্য অপর্ণাকে কিছু বলল না। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ অর্ণব ল্যাপটপে টাইপ করতে করতেই অপর্ণাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কি গো, ঘুমিয়ে গেলে নাকি? অপর্ণা জেগেই ছিল, তাও সে অর্ণবের কথার কোনো উত্তর দিল না। অর্ণব ফের খানিকক্ষণ পর আবার একই প্রশ্নটা করলো, ঘুমিয়ে গেলে? অপর্ণা চুপ তো চুপই। তখন অর্ণব তার বাম হাতটা বাড়িয়ে অপর্ণার কপালের উপর দুবার হাত বুলিয়ে দিলে পর অপর্ণা সঙ্গে সঙ্গে তার কপাল থেকে অর্ণবের হাতটা ঝিটকে সরিয়ে দিল। যে কারণে অর্ণব বলল, জেগে আছো তাহলে উত্তর দিচ্ছ না কেন? অপর্ণা এবার একটু রাগ মেশানো কণ্ঠে বলল, আমার ঘুম পাচ্ছে, বিরক্ত করো না। আচ্ছা বেশ, ঘুমাও যাও তাহলে। অপর্ণা অন্তত ভেবেছিল যে অর্ণব তাকে ঘুমোতে না করবে, কিন্তু অপর্ণার মনের আশা আশাই থেকে গেল। মন একদমই ভালো নেই অপর্ণার। সে তো কোনোদিন সেভাবে কিছু অর্ণবের কাছে চায়নি, শুধু তার থেকে একটু সময় সে চায়, আর সেটাও অর্ণব এখন আর তাকে দেয় না। ভাবতে ভাবতে অপর্ণার নিষ্পলক দু চোখের কোণ বেয়ে নীরবে কান্না গড়িয়ে পড়ল। তারপর মুহূর্তে অপর্ণা আর নিজেকে সামলাতে না পেরে ভেজা চোখে উঠে সোজা অর্ণবের হাতে থাকা ল্যাপটপটিকে বন্ধ করে দিয়ে প্রায় চিৎকার করে বলল, কাজ ছাড়া কি আর কিছু বোঝো তুমি অর্ণব? দিনের পর দিন নির্জীবের মতো তোমার এই পাশটায় পড়ে থাকি। একবারও খবর নেয়ার চেষ্টা করেছো আমি ভালো আছি কিনা? অপর্ণা হঠাৎ এমনটা করে উঠবে তা ভাবতেও পারেনি অর্ণব। কিন্তু তাও অপর্ণা চোখের জলের থেকে তার কাজটা যেন তখন বেশি ইম্পর্টেন্ট ছিল। সেও তাই মেজাজ হারিয়ে বলল, কি করলে কি তুমি এটা? আমায় না বলে এমন হঠাৎ করে শাটডাউন করলে কেন ল্যাপটপটা? একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। এখন যদি কাজটা উড়ে যায় তুমি জানো কতটা আমার সর্বনাশ হয়ে যাবে। হয়ে যাক সর্বনাশ, কি হবে তাতে? আমিও তো একটা মানুষ। সারা দিনটা ঘরের কাজ করতে করতে দিনশেষে একবার আমিও চাই আমার নিজের মানুষটাকে একটু নিজের করে পেতে। আর তুমি এই শেষ কটা মাস আমাদের এই বেডরুমটাকে অফিস বানিয়ে ফেলেছো অর্ণব। একদম উঁচু গলায় কথা বলবে না বলে দিচ্ছি। না ভাল লাগে অন্য ঘরে গিয়ে শো। তোমার কোন চাহিদা আমি পূরণ করে দিইনি বলো? কি বললে তুমি? বলতে পারলে এমন কথা? এমন ছিলে না তো তুমি আগে, আর চাহিদার কথা বলছো? তোমায় যখন ভালোবেসে বিয়ে করেছিলাম তখন তো তুমি এই চাকরিটাও করতে না। কেন ভালোবেসেছিলাম তোমায়, হ্যাঁ? সেসব মনে আছে তোমার আর? অর্ণব ততক্ষণে তার ল্যাপটপটা ফের অন করে ফেলেছে, আর ভাগ্যক্রমে তার কাজের ফাইলটাও কোনো কিছুই উড়ে যায়নি। কিন্তু অপর্ণা তাই দেখে আরো রাগ হলো। অর্ণবকে সে ফের বলল, আমি তোমার সাথে কথা বলছি অর্ণব, তুমি কাজটা বন্ধ রাখো। না, আমার কাজটা ইম্পর্টেন্ট। আর আমি, আমার কোনো গুরুত্ব নেই তোমার জীবনে তাহলে? বিয়ের আগে না বলেছিলে জীবনটা আর পাঁচজনের মতো বিলাসিতায় মোড়া না থাক, কিন্তু আমাদের ভালোবাসায় কোনোদিন যেন কমতি না আসে। দিন দিন আমি আর পারছি না অর্ণব এমন ভাবে একটা সম্পর্ককে টানতে। টেনো না, আমি কি ধরে বেঁধে রেখেছি নাকি তোমায়? অপর্ণা এবার অর্ণবের মুখটা ধরে তার চোখগুলো নিজের চোখের দিকে করে প্রশ্ন করলো, যা বলছো ভেবে বলছো তো? অর্ণব সঙ্গে সঙ্গে নিজের মুখ থেকে তার হাতটা সরিয়ে দিয়ে বলল, বিরক্ত করো না তো আমায়। তোমার যা ইচ্ছা হয় করোগে যাও।
সেদিন সারাটা রাত অপর্ণা তাদের বেডরুমের বিছানার এক কোণে শুয়ে নীরবে শুধু কেঁদে গিয়েছিল। অর্ণব একবারের জন্য তাকে দেখলও না যে তার কি অবস্থা। পরদিন অর্ণব অফিস থেকে ফিরে দেখে অপর্ণা ঘরে নেই। হঠাৎ না বলে কোথায় গেল সে? এমন তো সে করেনি সে কোনোদিন। একটু চিন্তা হলো তার জন্য। সঙ্গে সঙ্গে ফোন করলো, কিন্তু সে তার ফোনের কোনো উত্তর দিল না। তবে কি আগের রাতে সত্যি সে অপর্ণার সাথে অনেকটা খারাপ ব্যবহার করে ফেলেছে নিজের কাজের মধ্যে ডুবে গিয়ে? সে কাঁধের ব্যাগটা পর্যন্ত রাখলো না। সে জানে অপর্ণার যাওয়ার জায়গা দুটো, এক তার বাপের বাড়ি, নয়তো তার প্রিয় বান্ধবী সম্প্রীতির বাড়ি। কিন্তু ওই দুটো জায়গাতেই সে গিয়ে অপর্ণাকে খুঁজে পেল না। তার বুকের মধ্যে ভয়টা আরো বাড়তে লাগলো। কোথায় চলে গেছে সে অভিমান করে? কোথায় খুঁজবে সে এখন তাকে? সারা শহরের অলি গলি আশেপাশে সবার বাড়ি খুঁজেও সে যখন অপর্ণাকে খুঁজে পেল না, তখন সে দিনশেষে ক্লান্ত দু চোখে ঘরে ফিরে এসে বেডরুমের মেঝে অসহায়ের মতো বসে কাঁদতে শুরু করে দিল। আর যত তার দু চোখ দিয়ে জল বেরিয়ে পড়তে লাগলো, তত তার দু চোখের ওপর ভেসে উঠল অপর্ণার সাথে কাটানো সুখের মুহূর্তগুলো। সত্যি তো, আগে তারা কত একসাথে কথা বলতো, খুনসুটি করতো। তখন তো জীবনে সত্যি কোনো কিছুর অভাব ছিল না তাদের। আর এই কমাসে প্রমোশনের পিছনে দৌড়তে গিয়ে একবারের জন্য জানতে চাইনি অপর্ণা কেমন আছে। সারাদিনের পর ওই মেয়েটা একটু অপেক্ষা করে থাকে দিনও শেষে তার সাথে দুটো মনের কথা বলবে, একটু বুকে মাথা রেখে শুয়ে থাকবে তার। কিন্তু অর্ণব সেসব একটা বারের জন্য বুঝতে পারিনি। যেখানে একটা স্বামী স্ত্রীর সুখ দুঃখ সবকিছুর মুহূর্তগুলো ভাগাভাগি হয়ে থাকে বন্ধ চার দেয়ালের মধ্যে, সেটাই হারিয়ে গেছে তাদের জীবন থেকে। নিজেকে ভীষণ দোষী মনে হচ্ছিল তার। হাউ মাউ করে কেঁদে উঠল তার অন্তরাত্মাটা। ঠিক সেই সময় বেডরুমের মধ্যে প্রবেশ করলো অপর্ণা। তাকে দেখা মাত্র অর্ণব কাঁদতে কাঁদতেই উঠে তাকে জড়িয়ে ধরলো। তারপর বলতে শুরু করলো, কোথায় চলে গেছলে হ্যাঁ তুমি? বলো, কোথায় চলে গেছলে আমাকে একা ছেড়ে? অপর্ণা অর্ণবকে শান্ত হতে বলল, আমি ঘরেই ছিলাম, পাশের ঘরে লুকিয়ে, তুমি আমায় লক্ষ্য করনি। আমি সত্যিই ভেবেছিলাম আজ ও বাড়িতে চলে যাব, আর আমি একবার চলে গেলে ফিরতামও না। তুমি জানো আমি কতটা জেদি, তোমাকে বিয়ে করতে কতখানি জেদ ধরেছিলাম। কাল সারা রাতটা আমি চোখের জল ফেলেছি। খুব খারাপ লেগেছিল যে কি এমন কাজ তোমার যে একটা বারের জন্যও দেখলে না আমি কি করছি। শেষ 3 মাসে তুমি জানো আমি কতটা একা হয়ে গেছি। আমি তো কোনোদিন আলাদা করে কিছু চাইনি তোমার কাছে, বলো। তাহলে কেন এতটা পরিশ্রম তুমি শুরু করলে অন্য? আমি তোমাকে চাই শুধু, তোমার থেকে একটু সময় চাই। আই এম সরি অপর্ণা, আমি বুঝতে পারিনি। অফিস আর প্রমোশন এসবের বাইরে আমি বাঁচতে ভুলে গেছি, সেটাও রিয়েলাইজ করে উঠতে পারিনি এতদিনে। আজ তুমি চলে যেতে কেন জানি না বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে উঠল। ফের কান্নার মধ্যে ডুবে গেল অর্ণব। অপর্ণা ফের তাকে শান্ত করে বলল, জানি তোমার কাজের ফাঁকে সময় থাকে না, কিন্তু সময় তো বের করে নিতে হয়। মুহূর্ত যে বারবার জীবনে ফিরে আসে না অর্ণব। আগে তো আমরা এমন ছোট ছোট মুহূর্তগুলোকে নিয়েই ভালো ছিলাম, বলো। তাহলে কেন সবকিছু হারিয়ে যাবে আমাদের জীবন থেকে? অর্ণব অপর্ণার হাতটা ধরে তাতে চুম্বন করতে লাগলো, আর আগের মতোই বলতে লাগলো, সরি, ভেরি সরি, আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দিও। আমার তোমার প্রমোশনে যত না খুশি হতো, তার চেয়ে বেশি খুশি হতো যদি একবার একটা দিনের জন্য কি বলতে চাইছি তুমি শুনতে। প্রতিদিন এক রাশ সুখ সঞ্চার করে তোমায় একটা কথা জানাতে চেয়েছি, কিন্তু প্রতিদিন তুমি আমায় ইগনোর করে গেছো। আমি যে অবহেলা সহ্য করতে পারি না অর্ণব। কি কথা অপর্ণা, এখন বলো প্লিজ। না অর্ণব, তোমার না জানলেও চলবে। এখন থেকে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থেকো, আমি তোমায় বিরক্ত করব না আর। প্লিজ অপর্ণা, হাত জোর করছি তোমার কাছে, বলো।
অর্ণব প্রায় অপর্ণার পায়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। অপর্ণা তার হাত দুটো ধরে বলল, এমন করো না, তুমি আমার স্বামী, আমার অমঙ্গল হবে যে, আর অমঙ্গল হবে আমাদের সন্তানের। কথাটা বলতে গিয়েও থেমে গেল অপর্ণা। কি কি বললে? আমাদের সন্তান? হ্যাঁ অর্ণব, 2.5 মাস হলো আমি প্রেগনেন্ট, আর সেটা তুমি জানোও না, আর জানবার প্রয়োজনও বোধ করনি। সবার প্রথম দিন যেদিন খবরটা জানি, এক বুক খুশি নিয়ে সেটা তোমাকেই প্রথম জানাতে চেয়েছিলাম, কিন্তু সেদিন তুমি এই ঘর থেকে রাতে অন্য ঘরে চলে গেলে একা নিরিবিলিতে বসে কাজ করবে বলে। পরদিন অফিসের কাজে 5 দিন বাইরে, এমনকি অফিস থেকেই বেরিয়ে গেলে। বলেও যাওনি আমাকে যে 5 দিন থাকবে না। সেদিন খুব খারাপ লেগেছিল জানো তো। তাও ফোনে যতবার তোমায় বলতে চেয়েছি তুমি ব্যস্ততা দেখিয়ে রেখে দিয়েছো, তাই তোমায় আর বলিনি। সন্তানের কথা তো ছেড়েই দিলাম, যার নিজের স্ত্রীর জন্য সময় নেই তার। অপর্ণার গলা বুঝে এলো কান্নায়। অর্ণব যে বাবা হতে চলেছে তা জানতে পারা মাত্র অপর্ণার পেটের কাছে নিজের কান রেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে, আমি সত্যি ভুল করেছি অপর্ণা। এতটাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের জীবনের এত বড় খবরটা পর্যন্ত তুমি আমায় জানাতে পারোনি। আমায় যা শাস্তি দেবে দাও, কিন্তু প্লিজ এভাবে আমায় ছেড়ে চলে যেও না কখনো। অপর্ণা এবার অর্ণবের মাথার চুলগুলোর উপর হাত বুলিয়ে বলল, তোমায় শাস্তি দিতে তো পারবো না, কেননা তোমায় যে নিজের থেকেও ভালোবাসি, আর তাই হয়তো এমনটা করি। শুধু এইটুকু চাইছি, আমাকে একটু সময় দাও, সারাদিনের পরে হলেও শুধু আমার জন্য একটু সময় তুলে রেখো, যেটা শুধু আমারই হবে। অর্ণব তখন আরো শক্ত করে অপর্ণাকে জড়িয়ে ধরে। আর এই ভুলটা কোনো দিনও হবে না অপর্ণা, সরি। সত্যি বলতে কি, প্রতিটা স্বামী স্ত্রীর কাছেই চার দেয়ালের মাঝে থাকা ওই ছোট্ট বেডরুমটা আসলেই একটা বাসস্থান, যে বাসস্থানে তারা একে অপরের সাথে সুখ দুঃখ সবটা ভাগ করে নেয়। হাসতে হলে হাসে, কান্না পেলে জড়িয়ে ধরে কাঁদে। তাই এই চার দেয়ালের অন্দরমহলটা কোনোদিন কাজের জায়গা বানিয়ে ফেলবেন না। থাক না একটা আশ্রয়, যেখানের গল্পগুলো একান্তই নিজেদের জন্য লেখা হয়।